নমস্কার, সময় কথা আপনার সকলকে স্বাগত জানাই। ইপিএফ আর পিপিএফ দুটো কিন্তু সম্পূর্ণরূপে আলাদা জিনিস। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আর কোনটা বেস্ট রিটায়ারমেন্ট প্ল্যান বা বেস্ট সেভিং স্কিম সেটাও আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটি নোটিফিকেশন সবচেয়ে প্রথম আপনার কাছে আসবে যখনই আমি কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করব। ইপিএফ থেকে শুরু করি। দেখুন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম হচ্ছে ইপিএফ, 1952 দ্বারা এটা সঞ্চালিত। মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন্তর্ভুক্ত। আপনি যদি কোনো এস্টাবলিশমেন্টের মধ্যে কাজ করছেন, সেখানে যদি 20টির বেশি এমপ্লয়েড, তাহলে আপনি কিন্তু ইপিএফ এর আন্ডারে চলে আসেন। মূলত আপনার যদি স্যালারি 15,000 টাকা লিমিটে আছে বা 15,000 টাকা অবধি আপনি যদি স্যালারি ড্র করছেন, তাহলে আপনার কিন্তু ইপিএফ স্কিমের মধ্যে আসা অতি আবশ্যক। এটা ভারত সরকারের একটা নিয়ম। তাতে আপনার মান্থলি যে স্যালারি আপনি পাচ্ছেন, সেই স্যালারির উপর 12% আপনার ডিডাকশন হয়ে যায়। আপনার নিজের নেট স্যালারি আছে, সেখান থেকে 12%, আবার আপনার এমপ্লয়ার যে আপনাকে স্যালারি দিচ্ছে, উনিও কিন্তু 12% আপনার উপর মানে কন্ট্রিবিউশন জমা করবেন। এক্ষেত্রে আপনার যে টাকাটি জমা হবে আপনার পেনশন ফান্ডে, সেটা দেখুন, এই 12% আপনার তরফ থেকে কাটা হবে, 3.67% আপনার এমপ্লয়ার আপনার অ্যাকাউন্টে জমা করবে, মানে ইপিএফ অ্যাকাউন্টে। আবার 8.33% আপনার পেনশন স্কিমে চলে যাবে, যেটা ইপিএফ স্কিম 1995 দ্বারা সঞ্চালিত। আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে ইডিএলআই, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম 1976। তো এটা হয়ে গেল ইপিএফ এর পার্টটা। এবার দেখুন, আপনি যে ইপিএফ এ টাকাটি জমা হচ্ছে আপনার, সেইটার মধ্যে এটার কি বেনিফিটটা কিরূপ। দেখুন, ইপিএফ হচ্ছে আপনার মেনলি রিটায়ারমেন্ট প্ল্যান স্কিম। আপনার কাছে যে অ্যাকচুয়াল যে টাকাটি আসছে প্রত্যেক মাসে, সেই টাকাটি সম্পূর্ণরূপে আপনার এমপ্লয়ার বা কোম্পানি বা এস্টাবলিশমেন্ট সম্পূর্ণরূপে আপনাকে দিচ্ছে না, কিছুটা অংশ কেটে রাখছে, যেটা আপনার রিটায়ারমেন্টের সময় আপনার কাজে লাগবে। হয়তো আপনি বুড়ো বয়সে কি করবেন, সেই সময় তো আপনার কাছে টাকা থাকবে না, তো ওই সময় এই স্কিমটি আপনার কাজে লাগবে। সেই সময় আপনার কাছে যে কর্পাসটি থাকবে, সেটা দিয়ে আপনি আপনার কাজগুলো পূরণ করতে পারবেন। মনে করুন তার মাঝে যদি আপনার প্রয়োজন পড়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার কোনো বড় প্ল্যান থাকতে পারে। যেমন মনে করুন হয়তো বাচ্চারা বড় হচ্ছে, সেখানে আপনার ছেলে মেয়েদের এডুকেশনের ক্ষেত্রে, তাদের বিয়ের ক্ষেত্রে, কিংবা আপনার কোনো ফিনান্সিয়াল গোল পূরণ করার জন্য আপনি এটার ব্যবহারটি করতে পারেন। আবার একটা জায়গা হচ্ছে এমন কি, আপনার যদি স্যালারিটা 15,000 টাকা থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পেনশনের আওতায় আসবেন না। এটা আপনাকে দেখে নিতে হবে। আপনার স্যালারি যদি 15,000 টাকা অবধি লিমিটেড আছে, তাহলে আপনি কিন্তু ইপিএফ আর ইপিএস দুটো স্কিমের মধ্যে আসছেন। আবার আপনার স্যালারি যদি 15,000 টাকা থেকে বেশি হয়ে যায়, মনে হয় করুন 20,000 টাকা যদি আপনি স্যালারি ড্র করছেন, তো ওই ক্ষেত্রে আপনার কিন্তু পেনশন স্কিমটা আপনার আসবে না। ওখানে শুধু আপনি ইপিএফটাই পাবেন। আর আপনি যে কোম্পানির মধ্যে আছেন, সেখানে কিন্তু 20টার বেশি যদি এমপ্লয়েড আছেন, তাহলে কিন্তু আপনার পিএফ এর টাকা জমা হবে। এবার দেখুন, এখানে একটা কি প্রবলেম হয়ে যায়। এখানে যে প্রবলেমটা মেনলি দেখা দেয়, সেটা অনেক সময় আপনি ভাবেন হয়তো 1800 টাকা আপনার পিএফ কাটছে, আবার অন্যত্র আপনার এমপ্লয়ার ওইখানে কিন্তু 1800 টাকাই জমা করছেন, তাহলে আপনার টোটাল কত হয়ে গেল? 3600 টাকা। এবার আপনাকে এটা বুঝতে হবে কি আপনি কোথায় কাজটি করছেন, কেমন সেক্টরে আপনি কাজটি করছেন, সেটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে। এইবার মনে করুন, এবার দেখুন, আপনার যে ইন্টারেস্টটা দেওয়ার কথা, সেটা কোয়ার্টারলি আপনার অ্যাকাউন্টে না দিয়ে বছরের একটা ফিনান্সিয়াল ইয়ারে, যেটা 31 মার্চে আপনার অ্যাকাউন্টে ওই ইন্টারেস্টটা ক্রেডিট করা হয়। প্রত্যেক মাসে আপনাকে কিন্তু এই ইন্টারেস্টটা দেওয়া হয় না পিএফ এর ক্ষেত্রে। এটা কিন্তু আপনার জানা অতি আবশ্যক। আপনার পিএফ এ যে ইন্টারেস্টটা দেয়, সেই ইন্টারেস্টটা কত টাকা, সেটাও আপনার মনে প্রশ্ন থাকতে পারে। আপনার পিএফ এ যে ইন্টারেস্টটা দেওয়া হয়, সেই ইন্টারেস্টটা হচ্ছে 8.10%। বর্তমানে যে রেটটা আছে সেটা আমি আপনাকে বললাম। এবার দেখুন, পিএফ এর টাকা যদি আপনি উইথড্রল করতে চাইছেন, তো তখন আপনাকে কি করতে হবে? পিএফ এর টাকা উইথড্রলের ক্ষেত্রে দুটো অপশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে রিটায়ারমেন্ট। হ্যাঁ, এখানে আমি আবার একটা জিনিস বলে রাখি, যখন আপনি 58 বছর বয়সে এজটা অ্যাটেন্ড করবেন, ওই সময় আপনার পেনশন কন্ট্রিবিউশন জমা করা কিন্তু বন্ধ হয়ে যাবে, পেনশন আপনার চালু হয়ে যাবে। আবার আপনি যদি 2 মাস কাজ না করেন, 2 মাস কাজ না করে যদি আপনি রিজাইন করেন, তাহলে কিন্তু আপনি 100% পিএফ এর টাকাটি উইথড্রল করতে পারবেন।
আবার পিএফ এর টাকার মধ্যে যদি একটা ট্যাক্সের ব্যাপার আছে, কিরূপ ট্যাক্সটা, 5 বছর যদি আপনি কাজ করে নেন, 5 বছর পর যদি আপনি টাকাটি উইথড্রল করেন, তাহলে কিন্তু আপনার পিএফ এর টাকার উপর কোনো ইন্টারেস্ট চাপবে না, বা মাফ করবেন, কোনো ট্যাক্স চাপবে না। আবার যদি 5 বছর থেকে কম সময়ের মধ্যে আপনি পিএফ এর টাকাটি উঠাতে যান, তখন কিন্তু আপনার উপর ধরে নেবে ট্যাক্স, তখন আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। আবার সেই রূপ আপনি যদি পার্শিয়ালি উইথড্র করতে চান আপনার টাকাটা, তখন আপনি কি করতে হবে, পার্শিয়াল উইথড্রলের জন্য আপনি অ্যাডভান্স ক্লেম করতে পারবেন। সেটা মনে করুন হয়তো আপনার হাউস কনস্ট্রাকশন হতে পারে, কিংবা আপনি হয়তো কোথাও প্লট কিনবেন, কিংবা হয়তো আপনার কোথাও এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, কোথাও আবার এমনও হতে পারে কি আপনার হয়তো ইলনেস দেখা দেয়, মানে হয়তো শারীরিক অসুস্থতা। তো এই ক্ষেত্রে যখন আপনার শারীরিক অসুস্থতা দেখা দেবে, তখন কিন্তু আপনার বেসিক প্লাস ডি এর উপর 6 গুণ, আপনি বেসিক প্লাস ডি এর উপর 6 গুণ টাকা ওঠাতে পারবেন ওই একটা ফিনান্সিয়াল ইয়ারে। মানে যদি আপনার বেসিক প্লাস দিয়ে 10,000 টাকা, তো আপনি 60,000 টাকা পর্যন্ত পিএফ থেকে ওঠাতে পারবেন ওই ফিনান্সিয়াল ইয়ারে। কিন্তু মনে রাখবেন, ওইটার উপর কিন্তু আপনার যে ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টটা কিন্তু মাইনাস হয়ে যাবে, ওই ফিনান্সিয়াল ইয়ারে আপনি টাকাটি পাবেন না। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আবার এটা তো হয়ে গেল কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা ইপিএফ, সেটার বিষয়ে। এবার চলুন আমরা পিপিএফ এর দিকে এক নজর দিয়ে দিই। দেখুন, যদি আপনি এমন কোনো জায়গাতে কাজ করছেন, মনে করুন, আমি এখানে উদাহরণস্বরূপ আপনাকে বলতে চাই, আপনি হয়তো একজন গ্রসারি কিপার বা একজন দোকানদার, কিংবা মাছ বিক্রেতা, কিংবা সবজি বিক্রেতা, কিংবা আপনি মনে করুন কোনো ফেরিওয়ালা, কিংবা আপনার কোনো ফুড স্টল আছে, কিংবা আপনি হয়তো অন্যান্য কোনো কাজের সাথে যুক্ত আছেন, যেখানে আপনি কিন্তু কর্মচারী কারোর আন্ডারে কাজ করছেন না, আপনি হয়তো নিজস্ব কাজ করছেন, সেলফ এমপ্লয়েড বা বিজনেস করছেন। সেখানে এটা পিপিএফ এর একটা অপশন আপনাদের জন্য খোলা থাকে। পিপিএফ হচ্ছে জেনারেল পাবলিকের জন্য, মানে সর্বত্র ভারতীয়, সর্বত্র যে কোনো ক্যাটাগরির আপনি হতে পারেন। কিন্তু এখানে একটা শর্ত আছে, যতক্ষণ আপনি ভারতীয় বাসিন্দা ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। ইপিএফ এর ক্ষেত্রে আপনার কিন্তু কর্মচারী, মানে কোথাও আপনি কাজ করছেন, তার এগেনস্টে আপনার কিন্তু সেই স্যালারিটা আপনার জমা হচ্ছে একটা ব্যালেন্সড ওয়েতে। সেখানে আপনার কোনো রকম কাটছাট হয় না, সেখানে যে ব্যালেন্সটা আপনার জমা হয় সেটা খুব লিমিটেড আপনার জমা হতে থাকে, একদম ব্যালেন্স করে, মানে যেটা আপনার জমা হচ্ছে সেটা আপনার জমা হতে থাকবে আপ টু দি রিটায়ারমেন্ট। ঠিক আছে। পিপিএফ এর ক্ষেত্রে কি রূপ, পিপিএফ হচ্ছে জেনারেল পাবলিকের জন্য, যেমন আমি আপনাকে বললাম। এবার দেখুন, পিপিএফ এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, মানে পাবলিকদের জন্য একটা পিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা 1968 সালে লাগু করা হয়, তারপর থেকে এটা চলতে থাকে। প্রথম প্রথম কিন্তু এটার ইন্টারেস্টটা খুব মিনিমাম ছিল, তারপর আস্তে 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 বাড়তে 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 এমন একটা সময় গেছে যেখানে 12%, 13% করে পিপিএফ এ ইন্টারেস্ট দেওয়া হয়েছিল। বর্তমানে পিপিএফ এর যে ইন্টারেস্ট রেটটা আছে সেটা হয়েছে 7.10%। এবার দেখুন, আপনি এখানে যদি যখন ইনভেস্ট করতে যাবেন, তখন আপনাকে কিন্তু প্রথম থেকে ভেবে নিতে হবে কি আপনি কত টাকা মান্থলি ইনভেস্ট করতে পারবেন, আর কত টাকা আপ টু ইনভেস্ট করতে পারবেন। এখানে যে মিনিমাম ইনভেস্টমেন্ট ভ্যালু আছে সেটা হচ্ছে 500 টাকা থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন পার অ্যানাম, মানে বার্ষিক। আর 1.5 লক্ষ টাকা অবধি আপনি ইনভেস্টমেন্টটা করতে পারেন 1 বছরের মধ্যে। এটা আপনার সেম টু সেম ইপিএফ এর মতোই, আপনি ম্যারেজ পারপাস হোক, হায়ার এডুকেশন হোক, ইলনেস হোক, কিংবা হাউস কনস্ট্রাকশন, প্লট সাইট বাইং, এসবের জন্য আপনি এই টাকাটি ইনভেস্ট করতে পারেন। তাহলে আপনার যেটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, ইপিএফ এর মধ্যে লিমিট কত ছিল, ইপিএফ এর মধ্যে লিমিট ছিল আপনার স্যালারির উপর 12% প্লাস আপনার এমপ্লয়ার দেবে 12%, মানে 24%-এর একটা অ্যাকচুয়াল ফ্রেমের মধ্যে আপনার বাধা থাকতো, ওটা ইনভেস্ট হবে। পিপিএফ এর মধ্যে কি রূপ দেখুন, পিপিএফ এর মধ্যে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন, তখন আপনার যে নেট স্যালারি মার্ক করবেন, আপনার নেট স্যালারি না, এখানে দাঁড়িয়ে যায় আপনি কিরূপ আর্ন করছেন, সপ্তাহে আর্ন করছেন, 2 সপ্তাহে আর্ন করছেন, কি মাসে আর্ন করছেন, কিংবা বছরে। আপনি একটা মিনিমাম ভ্যালু অ্যামাউন্ট যোগ করলেন, যেটা হয়তো 500 টাকা থেকে 1.5 লক্ষ টাকা অবধি আপনি জমা করতে পারেন। তো এইটার মধ্যে পিপিএফ এর মধ্যেও যেমন আপনার ইনভেস্টমেন্ট স্টেজ, অ্যাকুয়াল স্টেজ, ম্যাচুরিটি স্টেজ থাকে, এটার মধ্যে সেম থাকে। কিন্তু দেখুন, দুটোর মধ্যেই কিন্তু সেকশন 80C দ্বারা, যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2021-এর অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, আপনার কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল হয়ে যায়, মানে এটার উপর আপনার কোনো ট্যাক্স কাটা হয় না। এটা সম্পূর্ণরূপে ট্রিপল ই ক্যাটাগরির মধ্যে আছে, এক্সেমটেড এক্সেমটেড এক্সেমটেড। তাহলে দেখুন, এই যে জায়গাটা আছে সেই জায়গাটা কিরূপ,
আপনি যখন পিপিএফ এর মধ্যে ইনভেস্ট করবেন, সেখানে আপনাকে একটা জিনিস বুঝে নিতে হবে, এটা কিন্তু 15 বছরের একটা লক ইন পিরিয়ড, মানে 10 বছর প্লাস 5 বছর, 15 বছর একটা লক ইন পিরিয়ডে আপনাকে ইনভেস্টই করতে হবে। আপনি যখন ইনভেস্ট করছেন ওই সময় 3rd ইয়ার থেকে 6th ইয়ারের মধ্যে আপনার একটা লোনের ব্যবস্থা হয়ে যায়। তো যখন আপনি লোনটি নেবেন তখন আপনার কিন্তু যে ইন্টারেস্ট আপনার পাওয়ার কথা 7.1%, সেই ইন্টারেস্টটি কিন্তু আপনি ওই ফিনান্সিয়াল ইয়ারে পাবেন না। প্লাস অতিরিক্ত 1% আপনাকে দিতে হবে আপনার পিপিএফ ফান্ডে, পিপিএফ অ্যাকাউন্টে আপনাকে জমা করতে হবে। তাতে কি আপনার ইন্টারেস্টটাও গেল, প্লাস 1% আরো অতিরিক্ত আপনাকে দিতে হলো, তাহলে ওটা ওইভাবে ডিডাক্টেবল হয়ে যায়। তারপর 5 বছর থেকে 7 বছরের মধ্যে আপনি পার্শিয়াল উইথড্রল করাতে পারেন, সেটাও লামসাম 50% অবধি আপনি করাতে পারেন। তো এই ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম আপনার ইন্টারেস্টটা ডিডাক্টেবল হয়ে যায়, আপনি ইন্টারেস্টটা পাবেন না, উল্টো আপনাকে 1% অতিরিক্ত দিতে হবে। এটাও কিন্তু সেম টু সেম সেই রূপ। ম্যাচুরিটি, যদি আমরা আপনাকে এবার ম্যাচুরিটি পিরিয়ডের কথা বলি, তো 15 বছর পরই কিন্তু আপনি পিপিএফ থেকে টাকাটি উইথড্রল করতে পারবেন, তার আগে কিন্তু উইথড্রল করতে পারবেন না। তখন আপনি কি করবেন, তখন আপনার কাছে লোনের ব্যবস্থাটা কিংবা পার্শিয়াল উইথড্রল, দুটোর মধ্যে কিন্তু আলটিমেট আপনার ইন্টারেস্টটা চাপবে না, তখন ওইখানে আপনার লস হলো। এবার দেখুন এখানে কিন্তু একটা রিকভারির ব্যাপার আছে। 15 বছর যখন পার হয়ে যায় না, তখন 5 বছর করে করে আপনি একটা এক্সট্রা ব্লকে টাকাটি ইনভেস্ট করাতে পারেন। তো আপনার যে ইন্টারেস্ট অ্যামাউন্ট আছে, যেটা আপনি ইন্টারেস্ট আপনার পাওয়ার কথা, সেই ইন্টারেস্টটা তো আপনি পাবেন, প্লাস আপনার 5 বছর করে এক্সটেন্ড যদি আপনি করাতে থাকেন, তো সম্পূর্ণভাবে আপনার টাকাটি আরো বেড়ে 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 অনেক দূর পর্যন্ত যেতে পারে। জেনারেল পাবলিকদের জন্য এটা সেরকম, দেখুন মিনিমাম একটা 15 বছর টার্ম, অনেক বড় সড়ো টার্ম এইটা, সেটাতে একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান হয়ে যায়, আর খুব সেফ অ্যান্ড সিকিউর প্ল্যান আমি পিপিএফ কে বলতে পারি। সেটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে আমি বলবো, হ্যাঁ অবশ্যই একটা পিপিএফ অ্যাকাউন্ট থাকা খুব জরুরি, যেটা আপনার 15 বছর পর অবশ্যই কাজে লাগবে। পিপিএফ এর ক্ষেত্রে যদি আপনি প্রিমেচার অ্যাকাউন্টটাকে ক্লোজ করিয়ে দেন, তো সেখানে কি হতে পারে, পিপিএফ এর ক্ষেত্রে প্রিমেচার ক্লোজারের ক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি আছে, সেটা থেকে যে অ্যামাউন্টটা আপনার দেওয়ার কথা, আপনি যত বছর টাকাটি ইনভেস্ট করেছেন, মনে করুন 15 বছরের আগে যদি আপনি অ্যাকাউন্টে ক্লোজ করাচ্ছেন, তো প্রত্যেক বছরে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 15 বছর মানে কমপ্লিটলি 15 বছর হওয়া চাই। মানে যখন আপনি টাকাটা ইনভেস্ট করছেন সেইখান থেকে কিন্তু অ্যাকাউন্টিং ইয়ার ধরা হয় না, এখানে আপনার 16 বছরে 15 বছরটা কমপ্লিট অ্যাকাউন্টিং ইয়ার ধরা হয়। তাহলে আপনার যে বছরে আপনি টাকাটি প্রিম্যাচার ক্লোজার করাবেন, যেদিন থেকে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই দিন থেকে টিল দি ডেট অফ প্রিম্যাচুর ক্লোজার, ততদিন পর্যন্ত প্রত্যেক বছরের জন্য 1% করে কিন্তু আপনার ডিডাক্টেবল হবে। এবার যদি আপনি 10 বছর পর করান, তাহলে আপনার যে ওভারঅল যে অ্যামাউন্টটি জমা হয়েছিল সেখান থেকে 10% কিন্তু কোম্পানি কেটে নেবে। এটা হচ্ছে সেই ফ্যাক্টরটা। এবার দেখুন পিপিএফ এর কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসটা কি রকম, পিপিএফ এর মধ্যে 1.5 লক্ষ টাকার অবধি আপনি ইনভেস্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন কি আপনি যদি ইনভেস্ট করতে চান, হাই রিস্ক নিতে চান, তাহলে আপনি স্টকস এর মধ্যে ইনভেস্ট করতে পারেন, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন। তো এগুলো একটা বেস্ট ফিনান্সিয়াল অপশন হিসেবে আপনার দেখা দিতে পারে যদি আপনি করতে চান। কিন্তু মার্কেটের যে ভলাটিলিটি রেটটা আছে সেটা কিন্তু খুব হাই, মানে ইনফ্লেশনটা এই প্রকার যে আপ ডাউন করে কেউ কিছু বুঝতে পারে না। সেই জন্য সেফ অ্যান্ড সিকিউর অপশনটাও অবশ্য সাথে নিয়ে চলতে হয় আমাদেরকে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আমি এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।